প্রাণ লেয়ার, প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। ঈদের শুভেচ্ছা সবাইকে। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদের আনন্দটুকু ভাগাভাগি করে নিতে আর ঈদের আনন্দটুকু আরেকটু বাড়িয়ে দিতে টেলিভিশনগুলো সাজায় দারুণ দারুণ সব অনুষ্ঠান। সব চ্যানেলের কথা বাদ দিলাম, আর টিভি সাজিয়েছে নন স্টপ দারুণ দারুণ সব আয়োজন। কি নেই আমাদের এবারের ঈদের আয়োজনে? সব আয়োজন সাইডে রেখে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির ঈদের বিশেষ আয়োজন প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভালে। যারা নিয়মিত দেখেন তাদের বলার কিছু নেই, যারা আজকে এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের জন্য কিঞ্চিত আমি জানিয়ে দিচ্ছি কিভাবে সাজায় আমাদের এই অনুষ্ঠান। হ্যাঁ দর্শক বন্ধুরা, একজন সেলিব্রিটিকে আমরা আমন্ত্রণ জানাই আমাদের এই অনুষ্ঠানে। তার সাম্প্রতিক কর্মব্যস্ততা, ঈদ নিয়ে ভাবনা, ঈদে কি করছেন সেটা জানার চেষ্টা করি, আর ফিউচারে কি করবেন সেটাও আপনাদের জানানোর চেষ্টা করি। কথা বাড়াবো না, চলুন শুরু করে আমাদের অনুষ্ঠান। আর শুরু করার আগে প্লিজ ওয়েলকাম সুনেরা বিনতে কামাল। হ্যালো। হাই, কি খবর? খুব ভালো, তোমাকে দেখে আরো ভালো লাগছে। ঈদ মুবারক। ঈদ মুবারক। বসো। কি লক্ষ্মী মেয়ে, বলার সাথে সাথে বসে গেছে। তুমি কি ঘরে এরকম লক্ষ্মী? কম বেশি হ্যাঁ। আর কাজে? কাজ করি, কাজ করতে ভালোই লাগে। না, কাজে এরকম লক্ষ্মী কিনা? হ্যাঁ। আচ্ছা, ওকে। ঈদ কেমন কাটছে বলো? আলহামদুলিল্লাহ খুব ভালো, কাজের ব্যস্ততা শেষ হয়ে আপাতত ছুটি। ওকে। ঈদের ছুটিগুলো মাঝে মাঝে আমাদের জন্য খুব ভালো হয়, কারণ আমরা রেস্ট নিতে পারি। আবার খুব খারাপ হয় যে আমরা আসলে অবসরটা রেস্টের জন্য পাই না। তুমি কিভাবে কাটাচ্ছ তোমার ঈদ? আমার কথা যদি বলতে যাই, রেস্ট পাচ্ছি না যে তা না, আমি যেভাবে কাজ করি ওই তুলনায় বেশ রেস্ট পাচ্ছি। সো আই এম রিয়েলি হ্যাপি। ফ্যামিলিকে টাইম দিচ্ছি, ফ্রেন্ডদেরকে টাইম দিচ্ছি, রিলস দেখার টাইম পাচ্ছি, মুভি দেখার টাইম পাচ্ছি। সো ইয়া, আই এম হ্যাপি। তুমি রিলস দেখতে পছন্দ করো না রিলস করতে পছন্দ করো? দেখতে। দেখতে। ও দ্যাটস ভেরি নাইস। আমি ব্যাপারগুলোতে আসবো, তার আগে আমাকে বলো তোমার কাছে ঈদ মানে কি? আমার কাছে ঈদ মানে হচ্ছে আরাম, আনন্দ, ফ্যামিলির সাথে টাইম কাটানো। তারপর একটা ফেস্টিভ ভাইব তো লাগে, অনেক বেশি খাওয়া দাওয়া। আচ্ছা, ঈদে এই বয়সে এসে কামাইটা বেশি হয় না খরচটা বেশি হয়? আমার কাছে ঈদ ঈদ তখন ফিল হয়, এখন তো আসলে বড় হয়ে গেছি, নিজের জন্য আর কিছু কেনাকাটা করতে ইচ্ছে করে না। তবে আম্মু, আব্বু, ভাই বোনের জন্য যখন কিছু কিনি তখন মনে হয় আলহামদুলিল্লাহ ঈদ মুবারক। ওকে। তো yeah, ঈদ কোথায় করছো এবার? ঢাকাতে। ঢাকাতেই। উইথ তো এই ফ্যামিলি। জন্যই তোমাকে পেয়ে গেলাম অনুষ্ঠানে আজকে। প্রথম দিন কি করলে ঈদে? প্রথম দিন ঘুম, খাওয়া দাওয়া, এতটুকুই। কিন্তু এই যে তারপরে সকাল সকাল উঠে সালাম করে সালামের জন্য ঝগড়াঝাটি করা, বেশি ঝগড়াঝাটি হয় না আসলে। সালামি কেউ দিলে ভালো লাগে। এখন তো বড় হয়ে গেছি, আসলে অত সালামি আবদারটা পাই ওভাবে না। করো না? না, ওইভাবে বলতে লজ্জা লাগে। ছোট বাট কেউ আছে যারা এসে তোমার কাছ থেকে সালামের জন্য হ্যাঁ, যোগাযোগ করে? আমার ভাই, আমার ভাইয়ের ফ্রেন্ডস, তারপরে আমার ফ্রেন্ডদের যে বাবু, ওরা আমার ফ্রেন্ডরা আসলে ওদের জন্য সালামি চায় এখন। সালামিটা ওরা নেয়। ছোটবেলায় একটা ব্যাপার হতো না যে সালামিগুলো আম্মুর কাছে রাখা হতো। কয়েকদিন আগে আম্মুকে জিজ্ঞেস করলাম যে আম্মু আমার সালামিগুলো কোথায়? বলে কোথায়, ওটা তোমার পিছে খরচ হয়েছে। তুমি মায়ের আদরের বেশি না বাবার আদরের বেশি? দুজনেরই তাহলে এবার দুজন তোমাকে ঈদে কি দিয়েছেন? আদর। বাবা কিছু টাকা দিয়েছে, কিন্তু আমি বাবার কাছে আসলে টাকা নিতে কমফোর্টেবল ফিল করি না। তবে যা দিয়েছে বলেছে দোয়া হিসাবে দিয়েছি, ওটা রেখে দিয়েছি, ওটা খরচ করিনি। আর তুমি কি দিয়েছো বাবা মাকে পাঞ্জাবি, আর মাকে? কামিজ টামিজ। একটা সময় তো আমাদের ধরো একটা শপিং এ যাওয়াটা একটা ফেস্টিভ ছিল। হুম। আহ, তুমি কি নিজে শপিং করো বা মার্কেটে গিয়ে শপিং করো? আগে তো খুব করতাম, ইদানিং দেশে আসলে ওইভাবে করা হয় না। এখন দেখা যায় ফ্রেন্ডসরা ডিজাইনার, ওদেরকে বলে দেই, সময় হয় ওরা না যে কাস্টমাইজ করে ওদেরকে দিয়ে বলি দেয়। যে এই টাইপের কাপড় লাগবে, আমার মাপ আছে, তোমরা একটু রেডি করে রাখো, পরে পিক করে নেওয়া হয়। হুম হুম হুম। আর বাইরে গেলে শপিং করা হয়। ঈদের দিন মা কি কি রান্না করেন? এটা তো বলতে বলতে দাঁত ভেঙে যাবে, আম্মু অনেক রান্না করে। আচ্ছা, তাহলে সংক্ষেপে বলো তোমার কোন কোন আইটেম গুলো ভালো লাগে? আমার বিফ ঝুরা, ঝুরা বিফটা ফেভারিট। তারপরে একটা চপ করে না ভিতরে বিফ কিমা দিয়ে, হুম 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 হুম। ওইটা খুব ভালো লাগে। রোস্ট। তারপর আম্মু দেখা যায় প্রত্যেক ইয়ারই ঈদের সময় টিউব দেখে নতুন নতুন কোনো না কোনো একটা রেসিপি, আবিষ্কার কিছু হ্যাঁ, করবেনই, কিছু একটা হ্যাঁ। করে যেটা মজা হয়। আর আমিও কিছু হেল্প করি। আমি একটু ওয়েস্টার্ন টাইপের কিছু বানাই, আম্মু দেশি বানায়। আর তোমার খাবার ডেফিনেটলি তুমি শুধু নিজের জন্য করো না, তুমি করলে অন্যরাও ট্রাই করে। হুম করে তো? হুম। ওকে, তোমার কোন খাবারটা বেশি পছন্দ করে? আমি বিফ স্টেক ভালো বানাই, আমি স্প্যাগেটি ভালো বানাই। কদিন আগে একটা নতুন, যেহেতু ইদানিং একটু হেলদিও খাই, কয়দিন আগে একটু
ওই যে বিফ স্টেক বানানোর পরে বিফের লেফট ওভার্স থাকে হুম, না, হুম, হুম। পরে সেদিন আমি একটা মানে একটু শসা গাজর গ্রেট করে একটু ফিশ সস দিয়ে একটু মরিচ দিয়ে, যদি ঝাল খেতে পছন্দ করে, ওই বিফটা দিয়ে একটা সালাদ বানিয়েছিলাম, সেটা সবাই বলেছে অনেক ভালো হয়েছে। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে। হ্যাঁ হ্যাঁ, জানো তো। না, হেলদি ফুডে গোলমরিচের গুঁড়োটা অবভিয়াস। বাট খেতেও অনেক মজা। ইয়ামি হয়েছে। হ্যাঁ, ভেরি ইয়াম। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। রিসেন্ট তোমার ব্যস্ততাটা এবার জানতে চাই। রিসেন্টলি একটা সিনেমা শেষ করেছি, আরেকটা ধরেছি, শুটিং যেটা করছি। করেছো ওটা সম্পর্কে একটু জানতে চাই। রিসেন্টলি যেটা শেষ করেছি সেটা এখন হলে চলছে, সবাই দাগি। দেখছে, দাগি। দারুণ রিভিউ পাচ্ছি, জমজমাট, দর্শকের মনে দাগ কাটছে। এই পাবলিক রিভিউটা তোমার কেমন লাগছে? ভালো লাগছে, দাগি খুবই ভালো একটা সিনেমা। এই সিনেমার সাথে যারা দেখেছে তারা বুঝবে আমার পার্টটা দেখে যে আমি কেন করেছি। হয়তো অনেকে কনফিউজ থাকবে যে সুনয়না এটা কেন করেছে। তবে আমি বলবো যে আমার কাছে অ্যাজ অ্যান আর্টিস্ট এরকম একটা চরিত্র আমি মিস করতে পারিনি। হুম। এক তো হচ্ছে এই সিনেমার গল্প, আমি যখন পড়েছি স্ক্রিপ্টটা তখনই আমার কাছে মনে হচ্ছে ওয়াও, আই ওয়ান্ট টু বি আ পার্ট অফ ইট। তার মধ্যে নিশো ভাইয়া হচ্ছে লিড করেছে। উনি দুর্দান্ত একজন অভিনেতা এবং পুরো টিমটাই এত ভালো ছিল, আমি কোনোভাবে আসলে সেকেন্ড থট দেইনি যে আমি এটা কেন করব না। আমার মনে হয় অ্যাজ অ্যান আর্টিস্ট আমি চেয়েছি এটা আমার পোর্টফোলিওতে থাক। আজ অব্দি হাউসফুল যাচ্ছে প্রত্যেকটা শো। সো এটার চেয়ে বড় মানে উত্তর কি অডিয়েন্সের কাছ থেকে তুমি আরো বেশি কিছু আশা করছো? না, হলে চলছে আলহামদুলিল্লাহ, এবং সব শেষ হওয়ার পর আসলে বুঝা যায়, রেশটা কাটার পর বুঝা যায় যে কি করেছি। তো আপাতত ওই এক্সাইটমেন্ট নিয়ে আছি। এটা কি তোমার প্রথম কাজ যেটা ঈদে রিলিজ হয়েছে? মোস্ট প্রবাবলি ইয়েস। মোস্ট প্রবাবলি। আমার না কিছু মনে থাকে না। 70 বছর ধরে কাজ করছে তো এখন শেষ বয়সে এসে সব ভুলে গেছে। না না, আমার হচ্ছে বেসিক্যালি মাঝখানে বড় একটা গ্যাপ নিয়েছি, আমি কাজ করিনি। তারপরে হচ্ছে ব্যাক টু ব্যাক দেখা গেছে কাজ যে শুরু করলাম আর থামলাম না। হুম। মাঝখানে নাটকও করেছি। তো দেখা যায় ব্যাক টু ব্যাক কাজ করাতে না অনেক কিছু আগের জিনিস আর রিকল করতে পারি না। হঠাৎ করে এখনই তুমি আমাকে জিজ্ঞেস করলে আমি হুট করে বলতে পারবো না। হয়তো বসে চিন্তা করতে হবে তারপর বলতে পারবো। আচ্ছা, ধরো মানুষের জীবনে চলতে গেলে অনেক সময় রিলেশন হয়, কাজের চাপে কি ওদেরকেও ভুলে যাও? না, আমার জীবনে যখন কারো সাথে কাজ করি বা পরিচয় হয় তারা জানে যে আমার জীবনে তারা সবসময় থাকে। হুম, হুম। আমি আই হেট লুজিং পিপল ফ্রম মাই লাইফ। ওকে, হোয়াটস গোয়িং অন ওয়ার্ক, অ্যাপার্ট ফ্রম ইউর ওয়ার্ক? ওয়ার্ক, ঘুম, গল্প লেখালেখি, বই পড়া। লিখতে পছন্দ করো? লিখতে পছন্দ করি, সেই লেখা মানুষকে পড়াতে পছন্দ করি না। ও আচ্ছা, ইটস অল ইয়ার্স। ইটস নট রিয়েলি, নিজের জন্য লিখি, কিছু গল্প যখন মাথায় আসে ওগুলো নোট ডাউন করি। বাট আমার চিন্তা ভাবনা আছে যে আমি কোনো স্ক্রিপ্ট রাইটারকে দিয়ে সেটা আবার স্ক্রিপ্ট মডিফাইড স্ক্রিপ্টে করে মডিফাই নাট্য করব। রূপ দিয়ে হুম। বা ফিল্মি রূপ দিয়ে। হ্যাঁ, হয় কি আমাদের আমি যেসব গল্পে কাজ করি অনেক সময় ওরকম পছন্দের গল্প পাই না। তো সেই সময়গুলোর জন্য আমি কিছু গল্প রেখে দিতে চাই। যে আমাকে যদি কোনো ডিরেক্টর এসে বলে তুমি কি টাইপের গল্পে কাজ করতে চাও? তো সেই ক্ষেত্রে আমি উনাকে বলব যে আমি এই টাইপের গল্পে কাজ হুম, করতে চাই। হুম, হুম। কারণ অনেক সময় হয় যে উনি আমাকে একটা স্ক্রিপ্ট দিয়ে আমি বললাম যে ভাই আমার পছন্দ হয়নি, তখন রেগে যায় যে তাহলে তোমার কি পছন্দ? হুম। তখন আমি দেখাতে পারবো ভাই আমার এটা পছন্দ, আমাকে এই টাইপের গল্প নিয়ে কাজ করেন। সো রেফারেন্সের জন্য হলেও তুমি এগুলো স্টোর করে মাথায় যখন রাখছো। আসেন মানে আমার যখন মাথায় আসে তখন তার মানে ভালো কিছু আসলেই আমি লিখবো। না হলে আমি ওইটা নোট ডাউন করি না। যেটার ল্যাকিংসটা তুমি সবখানে পাও, যে এই জিনিসটা থাকলে True. আমার ভালো লাগতো, হুম, ওই হুম। জায়গা থেকে হয়তো তোমার লেখার একদমই, ইন্সপিরেশনটা একদমই। আসছে। হুম, ফ্যামিলি জানে তুমি লেখো? হুম, ইন্সপায়ার করে? হুম। আমার মি- ফ্যামিলি আমাকে আম আমি যেহেতু ছোটবেলা থেকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এ বেশি এনগেজ ছিলাম। তো ওই দিক থেকে আমাকে সবসময় সাপোর্ট করে গিয়েছে। যেহেতু ওরা মানে বুঝে গেছে যে আমার একটা ক্রিয়েটিভ মাইন্ড অ্যান্ড আমি এদিকেই কাজ করতে চাই। সো সবসময় খুবই মোটিভেট করেছে। ভেরি নাইস। তার মানে তোমার লাইফের পারপাসটাকে ওনারা সেলিব্রেট করে, নট লাইক যে টিপিক্যাল বাবা মার মতো পড়ালেখা শেষ করছিস এবার বিয়ে কর একটা সরকারি চাকরি দেখে বা একটা কর্পোরেট ইয়ে দেখে, না, ওরকম। এরকম না। ন্যাশনাল অ্যাওয়ার্ডের আগ পর্যন্ত আমার বাবা আমাকে মিডিয়াতে কাজ করতে সাপোর্ট করতো না। বাট আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়াতে আমার একটাই জিনিস খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে আমার আব্বু। উনার জন্য এটা একটা মানে অ্যাসিওরেন্স যে আচ্ছা আমার মেয়ে ভালো দিকে যাচ্ছে, ভালো কাজ করছে। শি ইজ গুড অ্যাট ইট। ব্যাপারটা কি এমন, ধরো অ্যাওয়ার্ড পাওয়ার আগে তোমার মেয়ে এই করে, তোমার মেয়ে সেই করে, আর অ্যাওয়ার্ড পাওয়ার পর এটা আমার মেয়ে, আমার মেয়ে, একদম, আমার মেয়ে, আমার একদম মেয়ে। 100%। না, আমার মনে হয় তাদের জন্য এটা ঠিকই আছে। একটা
আনলেস এন্ড আনটিল তুমি প্রুভ করছো যে আই অ্যাম অন দ্য রাইট ট্র্যাক, আমার ফিউচার ইজ সিকিউর অ্যান্ড সেফ, ততদিন তারা এরকম বিহেভ করবে, এটাই স্বাভাবিক, তার বাবা মা। আর মানে আমি সবসময় সব আর্টিস্টরা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, আমি বলবো যে বাবা মারা অবশ্যই ভালো চান। হুম, হয়তো তারা একটু পরে বোঝান যে তোমার কোনটায় ভালো, ওটা ওনারা বুঝেছেন। হুম, কিন্তু শুরুতে গাইড দেয়া, একটু বকাঝকার মধ্যে রাখা, যাতে ওটাও ঠিক আছে। মিসলিড না হয়, হুম, হুম, মিসগাইড হুম, না, অফ রাইট? কোর্স। হুম, হুম। রাইট, ওকে। তাহলে আমরাও ফিউচারে ভালো বাবা মা হব না? তুমি তোমার সংসারে, আমি আমার সংসারে। অফ কোর্স। এনিওয়ে, আরো আড্ডা হবে তোমার সঙ্গে। তার আগে আমি একটু দর্শকদের কাছে যাই। দর্শক বন্ধুরা, জমজমাট আয়োজন চলছে আর টিভির পর্দায়, দেখছেন প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল। সময় হলো ছোট একটা কমার্শিয়াল ব্রেক। আশা করি ঈদ আয়োজনে কোথাও যাবেন না। ব্রেকের পর আপনাদের আবার পাবো। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। ব্রেকের পর আপনাদের সবাইকে ওয়েলকাম ব্যাক করছি আর টিভির ঈদের বিশেষ আয়োজন প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভালে। আমাদের সঙ্গে আছেন সুনেরাহ বিনতে কামাল। সো সংসারই কবে হবে, প্ল্যান কি? এখন কোনো রকম প্ল্যান নেই আপাতত। একদম প্ল্যান আছে, আমার মনে হয় যে আমি একদম নতুন একজন আর্টিস্ট। আমি এখনো খুব বেশি ভালো অভিনয় পারি না। সিনিয়রদের সাথে যত কাজ করছি তত বুঝতে পারছি, শিখছি। অ্যান্ড আমার ইচ্ছা আসলে আমি যত মানে ১ বছর পর আরেকটু ভালো করব, তার পরের বছর আরেকটু ভালো করব। তো আপাতত ৪-৫ বছর ঠিকঠাক মতো কাজ করতে চাই। হুম, তারপরে হয়তো যখন বেঠিকভাবে কাজ করবা। একটু একটু যখন সেটেল ডাউন করতে ইচ্ছা করবে, তখন যদি মনে হয় যে না আমি এখন সেটেল ডাউন করতে চাই, আমি পার্সোনাল লাইফটা গুছাতে চাই, তখন হয়তো আমি সো চিন্তা করব। দিস উইল বি আপ টু ইউর মুড। তোমার মন যখন চাইবে খালি তখন। মুড না, এটা সিচুয়েশন। তারপরে আমার কিছু জিনিস অ্যাচিভ করার ইচ্ছা আছে ছোটবেলা থেকে। ওগুলো আমি যখন অ্যাচিভ করে ফেলবো, তখন আসলে আমার অন্য কিছু ডিস্ট্রাক্ট করলেও আমার খারাপ লাগবে না। আই ডোন্ট ওয়ান্ট এনি ডিস্ট্রাকশনস রাইট নাও। এর জন্য আমি এখন এটা নিয়ে চিন্তা করছি না। ওকে, ফিউচার নিয়ে যেহেতু তোমার আপাতত প্ল্যান নেই, ওটা ফিউচারের জন্যই রেখে দিয়েছো। হুম। বাট ডেফিনেটলি তোমার মিডিয়া নিয়ে, ক্যারিয়ার নিয়ে তো একটা প্ল্যান আছে। তুমি একটা কাজ তোমার রিলিজ হয়েছে দাগি। তারপর তুমি এই ঈদের কয়েকদিন আগে, ২-৩ দিন আগেও তুমি অনেক ব্যস্ত ছিলে, খুব টর্চারে ছিলে, আউটডোর করতে করতে তুমি টায়ার্ড হুম, হয়ে গিয়েছিলে। হুম। আহ, ওটা কি কাজ? ওটাও একটা সিনেমা। সিনেমাটা শেষ হওয়ার পর আসলে অ্যানাউন্সমেন্ট দিব, এখন দিতে চাচ্ছি না। ডিম ফোটার দেখা আগে বাচ্চা গুনবে না এখন আর। না, আমি আসলে এগুলো নিয়ে রিলিজের আগে কথা বলতে চাই না। কারণ হচ্ছে প্রেশার লাগে, হ্যাঁ? এখন যেই সিচুয়েশন, সেই সিচুয়েশনে আমরা কাজ শেষ করে রিলিজ পাওয়াটা অনেক চ্যালেঞ্জিং। অনেক কাজ এরকম হয়েছে যে মানে একদম সিনেমা শুটিং এ যাব, সাইন-টাইন করা হয়নি সিচুয়েশনের কারণে। তো ওগুলো নিয়ে আসলে ঢোল পিটিয়ে লাভ নাই। যখন কাজ তো করি অডিয়েন্সকে দেখানোর জন্য। সো তখন যখন হবে তখন অবভিয়াসলি আমাদের প্রমোট করতে হবে, তখন বলব। আমাদের ফিল্মগুলো এখন বাইরে যাচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হচ্ছে। এটা তুমি কতটুকু সেলিব্রেট করো আসলে? এটা তোমাকে কতটুকু ভাবায়? দেশ তো আমার দেশ। আমার দেশের আর্টিস্টরা আমাদের আর্টিস্ট। তো যখন কেউ ভালো করে, সেটা আসলে মনে হয় যে নিজে জিতেছি। হুম। তো আমাদের ইন্ডাস্ট্রি আগাচ্ছে। আমাদের ইন্ডাস্ট্রির কাজ দুনিয়ায় এখন সবাই দেখছে। এটা আসলে বড় একটা অ্যাচিভমেন্ট অ্যান্ড এটা সেলিব্রেট আমি সবসময়ই করি। সো ওয়ার্ল্ডে একটা করে মার্ক হচ্ছে বাংলাদেশের। হ্যাঁ, অবভিয়াসলি ভালো লাগারই বিষয়। আহ! মানে ভালো লাগছে। এটা কত সুন্দর করে গুছিয়ে, গুছিয়ে বলল। ওকে। হুম, হুম। স্ক্যান্ডাল কম বেশি আমাদের সবার লাইফে থাকে। একটা সময় পিক থাকে, অনেক সময় ডাউন থাকে। এখন এই মুহূর্তে তুমি একটা ডিজাস্টার ফেস করে এসেছো। এখন কি সামহাউ মিস করো যে আমি ওই স্ক্যান্ডালে নাই কেন? আমাকে নিয়ে এখন কথা হচ্ছে না কেন? এটা ধুর! নিয়ে মন খারাপ? এগুলো কি কথাবার্তা? দুরু, দুরু তো আমাদের চিটাগং এর ভাষা। আমি হচ্ছে এমন একটা মানুষ যার অভিনয় করতে ভালো লাগে, কিন্তু লাইমলাইটে থাকতে ভালো লাগে না। আমাকে আই ডোন্ট লাইক অ্যাটেনশন। আমাকে মানুষ বেশি অ্যাটেনশন দিলে আমার ভয় লাগে। আমার দৌড়ায় লুকায় যেতে ইচ্ছে করে কোথাও। আমার মনে হয় আমি একটা রুমের মধ্যে বন্ধ হয়ে সারাক্ষণ মুভি দেখি। খুব বেশি হলে টেক্সট করব। এই টেক্সটিং নিয়ে আবার একটা ব্যাপার হয়। দেখলাম রিপ্লাই দিব। কারণ এখন কাজের মুডে আছি, ওটা বুঝতেছি না। রিপ্লাই দিব ভুলে যাই। সো আমি খুবই প্রাইভেট একটা মানুষ। আমি একটু চুপচাপ হয়ে গেছি। আগে অনেক দুষ্টু ছিলাম ছোটবেলায়। থাকে না মানুষের অনেক চেঞ্জ সময়। আসে। হুম। হুম।
এখন হয়তো একটু বড়। এখন অনেকে আমাকে দেখলে বলে, "আরে তুই তো বড় হয়ে গেছিস।" আমি বলি, "তাই?" বলে, "হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে।" তো আমার একটা চেঞ্জ এসেছে। আমার আসলে খুব বেশি মানে মানুষের সামনে থাকা বা ওগুলো ভালো লাগে না। হুম। তোমার এই চেঞ্জটার পেছনে কি এই স্ক্যান্ডাল গুলো কোনো ভূমিকা রেখেছে নাকি জাস্ট তুমি সময়কেই ক্রেডিট দিতে চাও? সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে, যেগুলো হোঁচট খেয়েছি নিজের জন্য খাই নাই। ওদিক ওদিক নিজে নিজে জীবনে কিচ্ছু করি নাই। সবাই নিজে যারা কি মনে হয়ে কি করেছে আমি জানি না। ফার্স্টে অনেক খারাপ লেগেছে যে এটা আমার সাথে কেন হলো? I don't deserve this. I didn't do this. আমি তো এরকম কিছু মানে আছে না অনেক কিছু নিজের ব্যাপারে শোনার পর মনে হয়, ওকে এটা আমি করেছি। নো, I did not do this. তো ফার্স্টে একটু প্যারা খেয়ে আম গেলাম বিকজ অনেক মানুষ আছে না যারা আমাকে চেনে না। তারা মনে করেছে যে ব্যক্তি সুনেরা এরকম। আসলে তো এরকম না। যারা আমাকে চেনে তারা জানে। তাদেরকে আমার ক্লিয়ার করার কিছু নাই। হুম। বাট অনেক টাইম যাওয়ার পর এখন আসলে when I look back হাসি আসে। কারণ এই ব্যাপারগুলোতে হাসি ছাড়া আসলে কিছু করার নেই আমাদের। না, ইটস ভেরি ফানি কারণ হচ্ছে আম যেটা আমি করিনি সেটা নিয়ে আরেকটা মানুষের এত মাথা ব্যথা। সেটা নিয়ে স্ক্রিপ্ট লিখে ডিজাইন করে যদি মানুষের সামনে পোর্ট্রে করে যে না ও এরকম করেছে এবং বিলিভেবল লাগায় হুম, যে হুম। না ব্যাপারটা এরকম। আমি তো আর ১০ জনকে যে ক্যামেরা খুলে বলতে যাব না ভাই এটা এরকম না। কারণ যারা আমাকে চেনে, যারা আমার লাইফে ম্যাটার করে তারা জানে আমি কিরকম। এইজন্যই কি এত বড় মানে একটা সারা বাংলাদেশে তোলপাড় হওয়ার পরেও তোমার কোনো স্টেটমেন্ট আমরা পাইনি? আমি তো কিছু করিনি, কি বলবো? বাট আমি তো কখনো বলেছি আমি করিনি। এর কিন্তু থেকে আর বেশি কি করব? আমি কি এখন বসে, বসে আমার কাজ বাদ দিয়ে স্ক্রিপ্ট লিখবো আবার? যে না এটা এরকম যাতে মানুষ বিলিভ করে। আচ্ছা মানুষকে কিভাবে বিলিভ করানো যায়? এত মাথা ব্যথা নেই, সরি। বাট আমার একটা প্রশ্ন মাথায় এসেছে। তোমার কখনো ওই ক্যারেক্টারটা ধারণ করতে ইচ্ছে করে? যে কিছুদিন পর একজনকে টার্গেট করব, তারপরে স্ক্রিপ্টিং করে, তারপরে ওকে রোস্ট করব, এটা মানুষের অন্য সিম্প্যাথি। লেভেলের ট্যালেন্ট লাগে। কাজ না থাকলে যা হয় আরকি। আমার মনে হয় কার যে কথা যেন বলছো? আমি এটা বিলিভ করি যে ইফ ইউ আর বিজি উইথ ওয়ার্ক তাহলে আসলে এগুলো মাথায় আসার কথা না। আম্মু বলতো যে খালি মস্তিষ্ক শয়তানের শয়তানের ঘর। কারখানা, হ্যাঁ। সো এরকম কিছু একটা আম্মু বলতো। সো ব্যাপারটা আসলে এরকমই মনে হয়। মারা কখনো তো ভুল বলে না। যখন একটু অবসর পাও তখন ওরকম হতে ইচ্ছে করে না? আমার যখন অবসর পাই আমি তখন ঘুমাই। আর আমার অনেকে জানে না হয়তো আমি এক জায়গায় জব করি। আমার অবসর কাটে হচ্ছে আমার অফিসে কাজ করে। আমার অফিসে কাজ করতে খুব ভালো লাগে। আমি একজন স্টাইলিস্ট। অফিসে মানে স্টাইলিং করি। তারপরে ডিজাইনারদেরকে ডিজাইনস নামিয়ে সাজেশন দেই যে এই ডিজাইনস গুলো হয়তো আমাদের নেক্সট ইয়ার আমরা লঞ্চ করব। আমার এগুলো ভালো লাগে। সো আমার অবসর সময় আমি এগুলোই করি। বা এই যে হুম। লেখালেখি করি, ফিল্ম দেখি। আমার কিছু না কিছু করতে হয়। আমি হয় পেইন্টিং করি বা অফিসের কাজ করি বা একটু যখন টাইম পাই তখন নিজের কিছু কাপড় ডিজাইন করি যে ওয়েট, এগুলো ওয়েট, বানাবো। ওয়েট এ সেকেন্ড, ওয়েট এ সেকেন্ড। দর্শক, অ্যাক্ট্রেস, মডেল, রাইটার, পেইন্টার, ড্যান্সার, সিঙ্গার, বলো আর কি আছে বলো? আমি আমি ৮ টা বের তোমাদের তো করলাম। হ্যাপি হওয়া উচিত। আমি তো এট লিস্ট ইয়েস! বসে কার লাইফ কিভাবে ধ্বংস করবো ওটা নিয়ে স্ক্রিপ্ট লিখি না। আমি কিভাবে হ্যাপি? হ্যাপি তুমি হবা। আমি চাইলে রুবেল হতে পারবো। জোকস অ্যাপার্ট, ওকে। না, আমি গুণগুলো কাউন্ট করছি সো দর্শকদের জানা উচিত এবং দর্শকদের এগুলো মনে রাখা উচিত। তাই তো আমি বলছি। চেষ্টা করি নতুন জিনিস শেখার। হুম। কারণ শেখার কোনো ওহ! ও, ও, শেষ ও, নাই। ও, আরেকটা পেয়েছি। কুকিং। হ্যাঁ, তারপরে বলো। এগুলো সব শখে করা। এগুলোই হচ্ছে আমার মানে থাকে না অনেক সময় রিল্যাক্সিং টাইম। দিস ইজ মাই শুধু শখ রিল্যাক্সিং থাকলে টাইম। হবে এখানে। সারিকা থাকতে হবে, মেহজাবিন থাকতে হবে, তানজিন তিশা থাকতে হবে। শুধু শখ শখ সব করলে তো হবে না। সুন্দর মেয়েদের নাম বলল। আচ্ছা, ওকে। সুন্দর মেয়ের সামনে আসলে আমার সুন্দরের নামই আসে। এটা স্বাভাবিক। উম দর্শক বন্ধুরা, সুনেরা বিনতে কামাল আছেন আমাদের সঙ্গে। তার সঙ্গে আরো আড্ডা হবে, জানবো তার সম্পর্কে। তবে প্রাণ রিপ্রেজেন্স ঈদ কার্নিভালে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক, আমাদের সাথেই থাকুন। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা। প্রাণ লেয়ার, প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। অলরাইট মাই ডিয়ার ভিউয়ার্স, ব্রেকের পর আপনাদের সবাইকে ওয়েলকাম ব্যাক করছি প্রাণ রিপ্রেজেন্স ঈদ কার্নিভালে। আমাদের সঙ্গে আছেন বিউটিফুল সুনেরা বিনতে কামাল। চলুন তার কামাল কামাল করা গুছিয়ে কথা বলা, সুন্দর কথা বলা শুনে। এই যে ধরো তুমি কাজের মধ্যে থাকো, নিজেকে গ্রুম করো, আরো বেশি জানার তোমার চেষ্টা, এটা কার থেকে পেয়েছো তুমি? আমার যখন ৬ বছর বয়স আম্মু তখন আমাকে একা আলাদা রুম করে দেয় যে একা থাকবা। তা আমি একা থাকতাম স্কুলে। আমি জানি না এটা ছোটবেলা থেকে আমার নিজের মধ্যে থেকেই মানে কিছু আমার করার কিছু না স্পৃহা। কিছু করতে ইচ্ছা করে, নতুন জিনিস শিখতে ইচ্ছা করে।
ওই মানে আই থিংক ভিতরে যে ইন্টারেস্ট যদি থাকে তখন হয়তো মানুষ এইভাবে কাজ করে, আই ডোন্ট নো। না তুমি এনজয় করো, এটা হচ্ছে আমি সবচেয়ে খুব ইম্পর্টেন্ট পার্ট। এনজয় করি। হুম। ওয়েল, তো যেহেতু পেন্টিং করো তুমি, কোন এক্সিবিশনের প্ল্যান? না, না, আমি আগে স্কেচ করতাম। এখন আমার ইদানিং অ্যাক্রিলিক করতে ভালো লাগে। আচ্ছা। আমি ফ্রি টাইমে যেগুলো করি অনেক সময় আমার ফ্রেন্ডদের যেগুলো ভালো লাগে ওদেরকে দিয়ে দেই। না হুম। হলে আমি আমার বাসায় ওগুলো টাঙাই। ঈদের পরে তো তোমার ব্যস্ততা আরো বাড়বে। হুম। হল ভিজিটে তুমি যাচ্ছ, সরাসরি মানুষের রিফ্লেকশন পাচ্ছ, ফিডব্যাক পাচ্ছ, হুম। ফিলিংসটা আর এটা তোমার রেসপন্সিবিলিটি কতটুকু বাড়িয়ে দিচ্ছে সেই ফিলিংসটা আমাদের সাথে শেয়ার করো। এত প্রেশার দিও না, এত চিন্তা করতে চাই না। তবে হল ভিজিট করে অডিয়েন্স আমাকে যতটুকু বলেছে আমাকে দেখে তাদের মায়া লেগেছে। সো আই থিংক দ্যাটস আ বিগ অ্যাচিভমেন্ট ফর মি। অ্যান্ড হলে যাওয়া আমার তো অভিষেক আসলে বড় পর্দায় নজরায় দিয়ে তখন আমি ভালোবাসা পেয়েছি দর্শকের একদম সামনাসামনি। কারণ আমি তখন একদম নতুন, কেউ আমাকে অত চিনতো না। হলে অনেক বেশি যাওয়া হতো। আমি কর্নারে দাঁড়িয়ে দেখতাম, মানুষের রিঅ্যাকশন দেখতাম। সো ওইটা না একটা নেশার মতো। হুম। যখনই সিনেমা রিলিজ পায় ওইটাই আমার থাকে না হ্যাপিনেস। আমার মনে হয় যে আচ্ছা না ভালো কিছু করেছি। মানুষকে ফিল করাতে পেরেছি। তো ওখান থেকে ভালো লাগা আছে। কিন্তু প্রেশারটা ফিল করতে চাই না। কারণ আমার মনে হয় বেশি প্রেশার ফিল করলে আর্টিস্টরা মরে যায়। হুম। সো আমি চেষ্টা করব যে যখন যেই গল্পে যেই চরিত্রের জন্য আমাকে বলা হয়, গল্পটা ঠিকঠাক মতো পড়ে নিজের চরিত্রটাই বিলিভেবল ভাবে দর্শকের কাছে পৌঁছানো। এতটুকুই প্রেশার নিতে চাই, তার থেকে বেশি প্রেশার নিতে চাই না। ওকে, এই যে তুমি বললে যে যে গল্পগুলো আসবে সেই চরিত্রগুলো ধারণ করার সর্বোচ্চ চেষ্টা করবে। এই যে মায়া লেগেছে যেই চরিত্রটার জন্য, এই ক্যারেক্টারটা করার জন্য তোমার কি এক্সট্রা কোনো এফোর্ট দিতে হয়েছে নাকি, বা নিজেকে প্রিপেয়ার করার জন্য তুমি কি করেছো? একটা চরিত্র প্লে করতে হলে যে সেটা যদি বড় স্ক্রিনের হয়, আমি যত কম সময়ই পাই, আমি চেষ্টা করি ক্যারেক্টার মধ্যে ঢুকে তারপরে কাজটা করার। আমি এখন আসলে খুব বেশি বলতে গেলে স্পয়লার হয়ে যাবে। এটা হয়তো হলে যখন শেষ হয়ে যাবে তখন আমি এটা নিয়ে কথা বলতে পারবো। তবে একটা জিনিস বলব যে আমি আমার লেভেল বেস্ট ট্রাই করেছি। যতটুকু মানে সময়ের মধ্যে যতটুকু সময় আমাকে দেওয়া হয়েছে, ওই সময়ের মধ্যে নিজেকে প্রিপেয়ার করে ওই ক্যারেক্টারটার ডেসক্রিপশন যেটা, ওইভাবেই আসলে অ্যাক্টিংটা করা বা অডিয়েন্সের যেই কারণে ওই চরিত্রটা সিনেমাতে আছে, ওইটা অডিয়েন্সটা ফিল করতে পেরেছে কিনা ওইটাই চেষ্টা করেছি যাতে ফিল করতে পারে। ইউ আর সাকসেস বিকজ সবাই তোমার কাজটা দেখেছেন এবং মায়া লেগেছে। সো আমি চাই আরো দর্শক দেখুক। হুম, যাদেরকে শুধু আমি দেখেছি তা না। আমি চাই এটা আরো মানুষ দেখুক। ফিল্মের প্রমোশনের জন্য অনেকে স্ক্যান্ডালকে আশ্রয় করেন, বা একটা মেকি গল্প তৈরি করেন, বা একটা ক্রাইসিস তৈরি করেন, বা একটা হাইপ তোলেন যাতে মানুষ এটার ব্যাপারে আগ্রহী হয়। এই ব্যাপারগুলো আসলে একটা ফিল্মকে সাকসেসফুল করতে কতটুকু হেল্প করে বলে তোমার মনে হয়? না আমার মনে হয় নেগেটিভ জিনিস আসলে বেশিদিন স্টে করে না। যেটা তুমি পজিটিভ এবং সরল মনে অনেস্টলি করবা সেটাই আসলে রয়ে যায়। তো আমি ওগুলো সাপোর্ট করি না একদমই। আমি ভালো কাজ সাপোর্ট করি, অনেস্টি সাপোর্ট করি। মানে সব পজিটিভিটি সাপোর্ট করি। আমি নেগেটিভ এর দিকে আসলে আগাই না। কারণ আমার মনে হয় ওটা পতন আনে। ওকে, আই লাইকড ইউর ইনার থটস। আই থ্যাংক রিয়েলি ইউ। অ্যাপ্রিশিয়েট দ্যাট। এই ধরনের মানুষগুলো তো কমে গেছে, তাই পেলে ভাল লাগে। না, এটা খুবই ইম্পোর্টেন্ট যে তুমি নিজেকে কাদেরকে দিয়ে সারাউন্ড করো। তুমি যদি পজিটিভ মানুষকে দিয়ে নিজেকে সারাউন্ডেড করো তাহলে পজিটিভই হবে। যদি দেখো আশেপাশে অনেক নেগেটিভিটি একা, একা থাকবা। হুম, হুম, নিজের হুম। পজিটিভিটি নিয়ে। তো তুই তোমার একাকিত্বটা অনেক এনজয় করো কারণ তখন তোমার অনেক ক্রিয়েশন হয়। আমার যেমন মানে একা থাকতে ভালো লাগে মানে সবসময় না। বাট আমার একা থাকাটা আমার জন্য মনে হয় আমার দরকার হয়। আমার থটস পুট মানে আমরা যখন চরিত্র প্লে করি, মাঝে, মাঝে হয় না যে একের পর এক চরিত্র প্লে করে যাচ্ছি। বাসায় যেয়ে মাঝে, মাঝে মনে হয় কি আমি কে? হুম, আমি কিন্তু এই কোয়েশ্চেনটা নিজেকে করি সবসময় যে আমি কে? তখন আমার রিমাইন্ড করতে হয় যে আমি আসলে কে? কারণ আমরা চরিত্রে ঢুকে কাজ করি, ওই চরিত্র হয়ে যদি বসে থাকি তাহলে তো হুম, হবে হুম, না হুম। আসলে। আমি কে I have to remind myself and putting my thoughts together যেহেতু আমরা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করি, আমাদের ক্রিয়েটিভিটি আসলে কাজ মানে অনেক কিছু ব্রেইনে জন্ম নেয় নতুন, নতুন যখন একা থাকি। তো ওই টাইমটা দরকার হয় সবার আমার মনে হয় ক্রিয়েটিভ মানুষদের। ওয়েল, ভেরি ওয়েল সেড। আমরা অনুষ্ঠানের মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। কিন্তু আমার সামনে কিছু ফিল্মের আর্টিস্টদের নাম লেখা আছে। হুম, সো ইটস কাইন্ড অফ র‍্যাপিড ফায়ার। ওকে। আমি আর্টিস্টের নাম বলবো। তুমি জাস্ট ওর সম্পর্কে একটা জাজমেন্ট করবা। তোমার ওপিনিয়নটা জানাবা। Judgment. জাজমেন্ট। I'm a very bad judge. ওকে, নো প্রবলেম। উই উইল নট জাজ ইউর জাজমেন্ট। Okay, ওকে? done.
Are you ready? শাকিব খান, সুপারস্টার, পরিমণি, সুন্দর, আরিফিন শুভ, সুন্দর, শরীফুল রাজ, ভালো অভিনেতা। সুনেরা বিনতে কামাল, সুনেরা বিনতে কামাল অনেক রকম। মৌসুমী, ওয়াও, ববিতা, ক্লাসিক। মান্না। রেসপেক্ট, আমার ফ্রেন্ডের বাবা। না ঠিক আছে, আর কারো নাম খুঁজে পাচ্ছি না। ওয়াও, নিজের নামটা বলে দিতাম। ওকে, নেক্সট টাইম ভুলে হয়ে গেছে। এনিওয়ে, ইটস বিন ওয়ান্ডারফুল টাইম উইথ ইউ। আমার ঈদটা দারুণ কালারফুল হয়ে গেছে তোমার প্রেজেন্সে। লট অফ থ্যাঙ্কস অ্যান্ড ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ঈদ মুবারক। ঈদ মোবারক টু ইউ টু। ইফ ইউ হ্যাভ এনি সে টু ইউর অডিয়েন্স ইউ ক্যান সে। ঈদ মুবারক এভরিওয়ান। হলে অনেক ভালো ভালো বাংলা সিনেমা চলছে, হলে গিয়ে সিনেমাগুলো দেখুন এবং জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন। দর্শক বন্ধুরা, আমাদের সুন্দরী, ট্যালেন্টেড, অনেক গুণে গুণান্বিত সুনেরা বিনতে কামালের সঙ্গে দারুণ একটি ঈদ আড্ডা দিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। তবে ও যেটা বলেছে, ওটা একটা হিন্দি গান আছে, হলে হলে হো জায়গা পেয়ার, কিন্তু আমি বলবো হলে হলে গিয়ে সিনেমা দেখবেন, বাংলাদেশি সিনেমা দেখবেন, বাংলা সিনেমা দেখবেন, সাকিব ভাই থেকে শুরু করে আমাদের সুনেরা বিনতে কামাল সবার সিনেমা দেখবেন। ঈদ কাটুক বাংলা সিনেমায়, ঈদ কাটুক RTV ঈদে আয়োজন। দেখে দেখে সবাই ভালো থাকুন। আবার দেখাবে, টাটা বাই বাই, আবার যেন দেখাবে।